আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমাদের আজকের আলোচনার বিষয় সম্পর্কে। পঠনযোগ্যতা এবং নান্দনিকতার জন্য সঠিক ফন্ট নির্বাচন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইউআই ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই অবমূল্যায়িত অংশগুলির মধ্যে একটির উপর আলোকপাত করব, সেটি হচ্ছে টাইপোগ্রাফি। Fonts are not just about looks, they impact how easily users can read content, feel about your brand, and navigate through your interface. ব্যবহারকারীরা কত সহজে কন্টেন্ট পড়তে পারে, আপনার ব্র্যান্ড সম্পর্কে তারা কেমন অনুভব করে এবং আপনার ইন্টারফেসের মাধ্যমে তারা কিভাবে নেভিগেট করে তার উপরে ফন্টস প্রভাব ফেলে। তাই আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ফন্টস নির্বাচন করবেন যা আপনার ডিজাইন জুড়ে পঠনযোগ্যতা এবং নান্দনিক আবেদন উভয়েরই ভারসাম্য বজায় রাখবে। এখন আমরা কিছু মূল বিষয় নিয়ে আলোচনা করব। প্রধান কোন কোন বিষয় রয়েছে যেগুলো ফন্টকে পঠনযোগ্য করে তোলে? এর মধ্যে রয়েছে ফন্ট সাইজ, লাইন হাইট, লেটার স্পেসিং, এক্স হাইট, কন্ট্রাস্ট ইত্যাদি। ফন্ট সাইজের অর্থ হলো স্ক্রিনে আপনার লেখা কত বড় দেখাচ্ছে তা। লেখাটি খুব ছোট হলে পড়া কঠিন হয়ে পড়ে, বিশেষ করে মোবাইল বা ছোট স্ক্রিনে। আচ্ছা, একটা উদাহরণের মাধ্যমে বলি। যেমন ধরেন, আমরা যে ওয়্যার ফ্রেম বা ডিজাইন করেছিলাম, সেক্ষেত্রে আমরা বডি টেক্সট বা প্যারাগ্রাফ থেকে অবশ্যই আমাদের টাইটেল বড় রেখেছি। আমরা একটি ডিজাইন নিয়ে আসি। ডিজাইনে এটি হচ্ছে আমাদের বডি টেক্সট বা প্যারাগ্রাফ। স্বভাবতই আমরা আমাদের বডি টেক্সট বা প্যারাগ্রাফ থেকে আমাদের টাইটেলটি বড় রেখেছি। আমরা এই জায়গায় প্যারাগ্রাফ ইউজ করেছিলাম 16 পিক্সেল। আমরা যদি বডি টেক্সট বা প্যারাগ্রাফ 14 থেকে 18 পিক্সেল পর্যন্ত ব্যবহার করি, তাহলে হেডলাইন্স বা টাইটেলস ইউজ করতে হবে 24 পিক্সেল বা তার বেশি। কেন করব? ভিজুয়াল হায়ারার্কি তৈরি করতে এবং মনোযোগ আকর্ষণ করতে। বডি টেক্সটকে মেইন কন্টেন্ট হিসেবে এবং হেডলাইন্সকে লেভেল বা সেকশন হিসেবে ভাবতে হবে, যা আমাদের ইউজারদের পথ দেখাবে। তারপর রয়েছে লাইন হাইট। লাইন হাইট, যাকে লিডিংও বলা হয়। আমরা আমাদের ডিজাইনে চলে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। লাইন হাইট, ভার্টিক্যাল স্পেস বিটুইন লাইনস অফ টেক্সট। আমি আরেকটু জুম করে দেখাই। আমার প্রতিটি লাইনের নিচে আমি একটি বেজ লাইন দেখতে পাচ্ছি। আমার উপরের লাইনের যে বেজ লাইনটি রয়েছে এবং নিচের লাইনেও কিন্তু একটি বেজ লাইন রয়েছে। এই উপরের বেজ লাইন থেকে নিচের বেজ লাইন এতটুকু হচ্ছে আমাদের লাইন হাইট। এই মাঝ বরাবর যদি কম জায়গা থাকে, তাহলে কিন্তু লেখা সংকীর্ণ দেখায়। আবার আমি যদি খুব বেশি জায়গা রাখি, তাহলে কিন্তু লেখার ধরন অনুযায়ী কাজ করা কঠিন। যদি আপনার ফন্ট সাইজ 16 পিক্সেল হয়ে থাকে, তাহলে লাইন হাইট 22 পিক্সেল থেকে 28 পিক্সেল পর্যন্ত হওয়া উচিত। তারপরে চলে আসি লেটার স্পেসিং। লেটার স্পেসিংকে ট্র্যাকিংও বলা হয়। লেটার স্পেসিংয়ের অর্থ হলো স্পেস বিটুইন ইচ লেটার, প্রতি অক্ষরের মধ্যবর্তী স্থান। আমরা আমাদের ডিজাইন থেকে বোঝার চেষ্টা করি। আমি এই লাইনটিকে কপি করে উপরে নিয়ে আসি। আমরা প্রতিটি লেটার্সের মধ্যবর্তী কিন্তু একটি গ্যাপ দেখতে পাচ্ছি। আমরা এখানে লেটার স্পেসিং দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে আমি আমার লেটার্সগুলোকে যদি টাইট করে দেই, তাহলে অক্ষরগুলো সংকুচিত দেখাচ্ছে। আবার যদি খুব লুজ হয়, শব্দ হিসেবে পড়া কঠিন। বড় হাতের অক্ষর বা হেডলাইনের জন্য এটি ডিফল্ট হিসেবে রাখা যায়, অথবা সামান্য বাড়ানো যেতে পারে, যেমন 0.2 থেকে 0.5 পিক্সেল পর্যন্ত। ট্র্যাকিং বা লেটার স্পেসিং বিশেষভাবে কার্যকর যখন সমস্ত ক্যাপস ব্যবহার করা হয়, যেখানে প্রায়শই সামান্য সামঞ্জস্যের প্রয়োজন হয়। তারপর রয়েছে এক্স হাইট। এক্স হাইটটা বোঝার জন্য আমাদের রুলার প্রয়োজন। আমি প্রথমেই শিফট আর প্রেস করে রুলারটা অ্যাক্টিভ করে নিলাম।
এক্স হাইটের অর্থ হলো ছোট হাতের অক্ষর মানে স্মল লেটার্সগুলো বড় হাতের অক্ষরের সাথে কত লম্বা তুলনা করা হয়। আগে আমরা এক্স হাইটটা বুঝে নেই। আমি রুলারটিকে টেনে নিয়ে আসি এবং আরেকটি রুলার আনবো। এই যে এতটুকু হচ্ছে এক্স হাইট, জাস্ট স্মল লেটারের উপরের অংশ থেকে নিচের অংশটুকু পর্যন্ত। ডলার এক্স হাইট অক্ষরগুলি বড় এবং পড়তে সহজ হয়, বিশেষ করে স্ক্রিনে। প্যারাগ্রাফস এবং স্মল সাইজ টেক্সটের জন্য একটি লার্জ এক্স হাইট ফন্ট নির্বাচন করতে হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমরা এই জায়গায় কি ব্যবহার করেছি, ওপেন সেন্স ব্যবহার করেছি। এখন যদি আমরা এটাকে কপি করে নিয়ে আসি, এই ফন্টটিকে আমরা চেঞ্জ করে রোবোটো স্ল্যাব দিয়ে দেই, তখন আমরা কি দেখতে পাবো, আমার এক্স হাইটের অংশটুকু সংকুচিত হয়ে গেছে। স্বভাবতই আমরা বুঝতে পারছি আমাদের ওপেন সেন্সের এক্স হাইট অংশটুকু লার্জ দেখাচ্ছে, এবং যদি আমরা রোবোটো স্ল্যাব এই ফন্টটিতে আসি তখন আমরা দেখতে পাবো আমাদের এক্স হাইটের অংশটুকু অনেক ছোট দেখাচ্ছে। তাহলে আমাদের কোনটা বেশি পঠনযোগ্য মনে হচ্ছে, ওপেন সেন্স নাকি রোবোটো স্ল্যাব? অবশ্যই ওপেন সেন্স। তারপর রয়েছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হলো টেক্সটের রং এবং ব্যাকগ্রাউন্ডের রঙের মধ্যে পার্থক্য। কন্ট্রাস্ট, কনসিস্টেন্সি, ভিজুয়াল হাইরার্কি এই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে বারবার আসছে, তাই না? তাহলে অবশ্যই বুঝতে হবে যে আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো কন্ট্রাস্ট ব্যবহারকারীকে কোনো চাপ ছাড়াই পড়তে সাহায্য করে, মানে হালকা পটভূমিতে মানে ব্যাকগ্রাউন্ডে গাঢ় লেখা পড়া সহজ। তাই আমাদের সাদা রঙের উপর হালকা ধূসর বা গ্রে টেক্সটের মতো কম কন্ট্রাস্ট কম্বিনেশন এড়িয়ে চলতে হবে। আপনার রঙের এক্সেস যোগ্যতা পরীক্ষা করতে কন্ট্রাস্ট চেকারের মতো টুলগুলো ব্যবহার করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি। গুগলে যাব, টাইপ করব কন্ট্রাস্ট, চলে এসেছে কন্ট্রাস্ট চেকার। আমরা ক্লিক করলাম। প্রথম অংশে আমরা আমাদের টেক্সটের কালার পেস্ট করব এবং দ্বিতীয় অংশে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার পেস্ট করব। আমি যদি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক দিলাম, আমি কিন্তু এখন আমার ফোরগ্রাউন্ডে কোনো কালার পেস্ট করিনি। দেখা যাচ্ছে ব্ল্যাকের উপরে যদি টেক্সট কালার এটি থাকে তাহলে সম্পূর্ণটা কি দেখাচ্ছে, ফেল দেখাচ্ছে, এবং কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 2.441 দেখাচ্ছে। এখন যদি আমার ফোরগ্রাউন্ড আমি হোয়াইট দিয়ে দেই তাহলে কি দেখাচ্ছে, আমার কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 21 দেখাচ্ছে, এবং নর্মাল টেক্সট, লার্জ টেক্সট সকল ক্ষেত্রে এখানে পাস দেখাচ্ছে। ঠিক এইভাবে আপনারা আপনাদের টেক্সট কালারের অ্যাক্সেস যোগ্যতা পরীক্ষা করে নিতে পারেন। ফিগমায় চলে আসি। ইউজার ইন্টারফেসের জন্য ডিজাইন করার সময় সঠিক ফন্ট নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে কন্টেন্ট সহজে পড়া যায়, বিশেষ করে বিভিন্ন ডিভাইস এবং স্ক্রিন আকারে। স্যান্স সেরিফ ফন্ট ইউআই এবং ডিজিটাল স্ক্রিনের জন্য সেরা। এই ফন্টগুলিতে অক্ষরের শেষে ছোট আলংকরিক স্ট্রোক মানে সেরিফ থাকে না। এগুলি পরিষ্কার, আধুনিক এবং স্ক্রিনে সবচেয়ে ভালো কাজ করে। এই ফন্টগুলোর মধ্যে রয়েছে ইন্টার, রোবোটো, ওপেন সেন্স, ল্যাটো, হেলভেটিকা ইত্যাদি। এই ফন্টগুলো কখন ব্যবহার করবেন, বিভিন্ন অ্যাপ, স্ক্রিনস অথবা ওয়েবসাইটসের ইউআই টেক্সট, বাটনস, নেভিগেশন, ফর্ম, স্মল সাইজ টেক্সট ইত্যাদিতে ব্যবহার করতে পারেন। আর সেরিফ ফন্ট দীর্ঘ লেখা পড়ার জন্য সেরা। এই ফন্টগুলিতে অক্ষরের শেষে ছোট ছোট পা বা স্ট্রোক থাকে, যা দীর্ঘ পড়ার সময় চোখকে নির্দেশনা দিতে সাহায্য করতে পারে। এই ফন্টগুলোর মধ্যে রয়েছে জর্জিয়া, মেরিওয়েদার ইত্যাদি। এই ফন্টগুলো কখন ব্যবহার করবেন, দীর্ঘ অনুচ্ছেদ, ব্লগ পোস্ট, এডিটোরিয়ালস, রিডিং অ্যাপস অথবা হোয়েন ইউ ওয়ান্ট এ মোর ফর্মাল টোন। আবার বিবেচনা করে দেখুন তো কোন কোন বিষয়গুলো ফন্টকে নান্দনিক বা অ্যাস্থেটিক করে তোলে। এর মধ্যে রয়েছে ব্র্যান্ড পার্সোনালিটি, ফন্ট পেয়ারিং, কনসিস্টেন্সি এবং ভিজুয়াল হাইরার্কি।
চুজিং এ রিডেবল ফন্ট ইজ ইম্পর্ট্যান্ট, কিন্তু এমন একটি ফন্ট নির্বাচন করা যা দৃশ্যত আনন্দদায়ক এবং ব্র্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা আপনার ডিজাইনকে আলাদা করে তোলে। আসুন জেনে নেওয়া যাক কোন ফন্টগুলি নান্দনিকভাবে অ্যাস্থেটিক্যালি ইফেক্টিভ। প্রথমে চলে আসি ব্র্যান্ড পার্সোনালিটি। আস্ক ইয়োরসেলফ, ব্র্যান্ডটি কি মডার্ন, প্লেফুল, সিরিয়াস নাকি লাক্সারিয়াস? ফন্টগুলি আবেগ বহন করে। একটি সাহসী জিওমেট্রিক ফন্ট আধুনিক মনে হয়, অন্যদিকে একটি সেরিফ ফন্ট আরও মার্জিত বা ঐতিহ্যবাহী মনে হতে পারে। যেমন পপিন্স আধুনিক এবং বন্ধুত্বপূর্ণ, প্লেফেয়ার ডিসপ্লে মার্জিত এবং ক্লাসিক, বেবাস নিউ বোল্ড এবং স্ট্রং ইম্প্যাক্ট হেডলাইনের জন্য দুর্দান্ত। ফন্ট পেয়ারিং বলতে বোঝায় এমন দুটি বা ততোধিক ফন্ট নির্বাচন করা যা দেখতে ভালো এবং একটি ডিজাইনে একসাথে ভালোভাবে কাজ করে। শুধুমাত্র একটি ফন্টের উপর নির্ভর করবেন না। যদি সমস্ত লেখা একই রকম দেখায় তবে এটি বিরক্তিকর। একটি দুর্দান্ত টিপস হলো পেয়ার করা। একটি শক্তিশালী হেডলাইন ফন্টের সাথে একটি পরিষ্কার পঠনযোগ্য বডি ফন্ট ব্যবহার করা। যদি আমি প্লেফেয়ার ডিসপ্লে হেডলাইনের জন্য ব্যবহার করি তাহলে বডি টেক্সটের জন্য আমি ইন্টার ব্যবহার করতে পারি। আমি যদি বেবাস নিউ শিরোনামের জন্য মানে হেডলাইনের জন্য ব্যবহার করি তাহলে আইবিএম প্লেক্সান্স বডি টেক্সটের জন্য ব্যবহার করতে পারি। মানে একটি সেরিফ এবং আরেকটি স্যান্স সেরিফ একত্রে ব্যবহার করতে পারি। এই কন্ট্রাস্ট ক্রিয়েটস ডিজাইনকে ব্যালেন্সড রাখার সাথে সাথে ভিজুয়াল আগ্রহ তৈরি করে। অনেক বেশি একই রকম দেখতে ফন্ট ব্যবহার করবেন না, এগুলো পরস্পর বিরোধী হবে। সহজ ভাষায় ফন্ট পেয়ারিং পোশাক নির্বাচন করার মতো। একটি শার্ট এবং প্যান্ট আলাদা হওয়া উচিত, কিন্তু তবু স্টাইলে মিল থাকা উচিত। লক্ষ্য হলো ভারসাম্য এবং স্বচ্ছতা। কনসিস্টেন্সি, একটি ডিজাইনে 2 বা 3টির বেশি ফন্ট ব্যবহার করবেন না। অনেক ফন্ট একটি লেআউটকে অগোছালো বা অপ্রফেশনাল করে তোলে। পরিবর্তনের জন্য একটি ফন্ট পরিবারের বিভিন্ন ওয়েটস বা সাইজ ব্যবহার করুন, যেমন রেগুলার, মিডিয়াম, বোল্ড ইত্যাদি। ভিজুয়াল হাইরার্কি, ফন্ট ব্যবহারকারীর চোখকে সঠিক রাস্তায় পরিচালিত করবে। বিগ অ্যান্ড বোল্ড ফর টাইটেলস, মিডিয়াম ফর সাবটাইটেলস, রেগুলার অর লাইট ফর বডি টেক্সট। মনে রাখবেন, ভালো টাইপোগ্রাফি কন্টেন্ট পড়া সহজ করে, ব্যবহারকারীর মনোযোগ আকর্ষণ করে এবং শেপস ইওর প্রোডাক্ট টোন। সর্বদা পঠনযোগ্য এবং নান্দনিকতা এর মধ্যে ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করবেন। ভালো টাইপোগ্রাফি কেবল আপনি যা পড়েন তা নয়, এটি আপনার অনুভূতি। এমন ফন্টগুলি বেছে নিন যা কেবল ভালোভাবে কাজ করে না, বরং ব্র্যান্ডের মুড এবং আইডেন্টিটিও প্রতিফলিত করে। আজকের ক্লাসটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।